একটা জায়গায় গিয়ে কোথাও বসে কথা বলছি, একটা ভিডিও তুলে কেউ একটা খারাপ মন্তব্য দিয়ে আপলোড করে দিল। তো সেই ভয়ের জায়গা থেকে এখন খুব ক্রাউডেড প্লেসেও যাই না। আমরা আর্টিস্টরা কিন্তু দিন শেষে অনেক বেশি একা, একটা পেতে গেলে একটা হারাতে হয়। এটা আমি আমার মেয়েকেও বলি। আমি যখন কাজ শুরু করেছি আমি কোনো টাকাই নেইনি, আমি অনেক ফটোশ্যুটও করেছি আমার জীবনে, যেগুলো একদম ফ্রি অফ। দর্শক, আমার সাথে এখন যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে তিনি বেশ জনপ্রিয়, অর্থাৎ ব্র্যান্ড প্রমোটার হিসাবে। সেই সাথে তিনি কাজ করছেন দেশের ছবি অঙ্কনেও। আমার সাথে আছে বারিশ হক। হ্যাঁ বারিশ, আপনাকে আসলে আজকে একটু ভিন্ন লোকে দেখতে পাচ্ছি। সবসময় গর্জিয়াস ড্রেসে অনেক সময় দেখাও যায় না, মাঝে মাঝে অনেক গর্জিয়াস ড্রেস পরেন। অনেকে আবার ড্রেস নিয়ে প্রশ্নও করেন আসলে দামটা কেমন, কারণ আমাদের দেশেও সেই চর্চাটা শুরু হয়েছে যে তারকাদের ড্রেসের দাম কেমন, এটা জানার ইচ্ছা থাকে। আমার একটু জানার ইচ্ছা যে আপনি এখন আজকে যে ড্রেসটা পরে এসেছেন এটার দামটা কেমন হতে পারে? আসলে আজকে যেহেতু ঈদের আগে আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হলো, সো একটু গ্র্যান্ডভাবেই রেডি হওয়া। আর আপনি জানেন আমি একটু গ্ল্যামারাস থাকতেই পছন্দ করি, তো এইটা হচ্ছে আনজারা একটা এক্সক্লুসিভ ডিজাইনার আউটফিট। এইটা একটু এক্সপেন্সিভ হবে, 1 লাখ বা 1.5 লাখের মতো হবে। সৌন্দর্যের রহস্য নিয়ে একটু কথা হচ্ছিল একটু আগেই, আসলে আপনার কাছে আমার একটু জানা ইচ্ছে, মানে আপনার সৌন্দর্যের রহস্যটা কি? আমার মনে হয় যে আমি খুব পজিটিভ একজন মানুষ ব্রাদার। আমার কাছে মনে হয় যে আমারকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে তাদের সাথেও আমার যখন দেখা হয় আমি খুব সুন্দর হাসি মুখে কথা বলি। ইনফ্যাক্ট তারাও অবাক হয়ে যায় যে আমরা তো ওকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছি, ও তো আমাদের সাথে এত সুন্দর আচরণ করছে। আমার কাছে মনে হয় যে ছোট্ট জীবনে আমাদের অনেক চাওয়া না পাওয়া থাকতে পারে, অনেকেরই থাকতে পারে অনেক না পাওয়া, সেটা আমরা অন্যের উপর রাগ ঝাড়বো না। আর মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে ভালোবাসা, এখান থেকে অনেক কিছু জয় করা যায়। আর সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটিগুলোতে আমি কখনো তেমন একটা গায়ে মাখি না, কারণ নেগেটিভিটিগুলো যদি আমি আমার চলার পথে রাখি তাহলে এটা আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাব। আমি মেন্টাল হেলথের ব্যাপারে ইদানিং খুবই টেক কেয়ার করছি। আমার যেগুলো ভালো লাগে, যেই মানুষদেরকে আমার ভালো লাগে তাদের সাথে একটু সময় কাটানো, আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করা, হয়তো একটু ঘুরতে যাওয়া, একটু শপিংয়ে যাওয়া, নিজেকে সময় দেওয়া, নিজেকে প্যাম্পার করা। আমরা আর্টিস্টরা কিন্তু দিন শেষে অনেক বেশি একা। এটা অনেকে বলে, অনেকে বলে না। কারণ থাকে না যে আপনি যখন দেখবেন যে আপনি একটা পর্যায়ে গেছেন যেখানে সবাই আপনাকে চেনে, আপনার কিন্তু একটা থাকবে আপনি ক্রাউডের মধ্যে বেশি একটা যেতে চাবেন না। যেমন আমার যেটা হয় যে আমি আমার নিজের রেস্টুরেন্ট ছাড়া বাইরের রেস্টুরেন্টে খুব কম যাই। মানুষ ছবি তুলে ভিডিও করে, প্রাইভেসি থাকে না। একটা জায়গায় গিয়ে কোথাও বসে কথা বলছি, একটা ভিডিও তুলে কেউ একটা খারাপ মন্তব্য দিয়ে আপলোড করে দিল। তো সেই ভয়ের জায়গা থেকে এখন খুব ক্রাউডেড প্লেসেও যাই না। বিদেশে গেলে সেটা আলাদা প্রসঙ্গ, বাট দেশের কথা বলছি। সো দিন শেষে খুব একাকিত্বে ভুগে শিল্পীরা, আর্টিস্টরা। তো এটা আমাদের দেশে চেঞ্জেস হওয়া উচিত। আমাদের আর্টিস্টদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য আমাদের নিজেদের কাজ করা উচিত। সোশ্যাল মিডিয়াকে যদি আমরা বলি যে ফেসবুকে ব্যাপক পরিমাণ তারকাদের নিয়ে গসিপ হয়ে থাকে, অর্থাৎ আলোচনা হয়ে থাকে, সমালোচনা হয়ে থাকে। তো এই চর্চাটা দিনকে দিন বাড়ছে। তো এই বিষয়টি আসলে আপনি কীভাবে দেখছেন? চর্চা কিন্তু আগেও হতো, আলোচনা আগেও হতো, পত্রপত্রিকায় হতো, বিভিন্ন নিউজ চ্যানেলে হতো, বাট সেটার একটা যুক্তিসঙ্গত চর্চা ছিল, আলোচনার কাজের ক্ষেত্রে। বাট এখন চর্চাটা হয়ে গেছে ব্যক্তি জীবন নিয়ে, কে কী পড়লো, কে কীভাবে হাঁটলো, কে কীভাবে বসলো, কার সাথে কার দ্বন্দ্ব, কে কার সাথে কাজ করলো, কে কোন প্রোগ্রামে গেল না, এগুলো নিয়ে আসলে চর্চা বা আলোচনার কিছু নেই আমি মনে করি। কাজকে নিয়ে আলোচনা করা যায়, তবে যারা আসলে সমালোচনা এখন করছে তারা প্রত্যেকেই অনেক বেশি নেগেটিভ মাইন্ডের। আমরা কেউ ভালো কিছু করলে সেটার অ্যাপ্রিসিয়েট কয়জন করে, সেটার অ্যাপ্রিসিয়েশন পোস্ট আমরা কয়টা পাই, যে একটা আর্টিস্ট আজকে একটা ভালো কাজ করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে আমরা পোস্ট করছি, ভিডিওস বানাচ্ছি, তাকে আমরা উৎসাহিত করছি, নাকি একটা ভুল কেউ করেছে সেই ভুলটাকে বারবার তুলে ধরা হচ্ছে। তো নেগেটিভ ভিউজ এর জন্য সবাই এটা কাজ করছে, তো এটা ডেফিনেটলি চেঞ্জ করা উচিত। একটু পরিবারের কথা বলে, যেহেতু আপনি ছবি অঙ্কনে অনেকদিন কাজ করছেন, ব্র্যান্ড প্রমোশন হিসাবে কাজ করছেন, কখনো কি মনে হয়েছে যে ছবি অঙ্কনে কাজ না করলেই ভালো হতো, বা পরিবারের হয়তো যাওয়া পাওয়ার জায়গা থাকতে পারে সেই অনুসারেই আমি কাজ করতাম, এমন কি কখনো মনে হয়েছে? এখন ভাইয়া মাঝে মধ্যে মনে হয় যে অনেক তো কাজ করলাম, অনেকটা বছর, 18 ইয়ার্স। আমি অনেক ছোট থেকে কাজ শুরু করেছি 2007-8 থেকে, যখন আমি একদমই স্কুলে পড়ি। সো তখন থাকে না যে ফ্রেন্ডদের সাথে একটা আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, বাট ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, ওটা আমি পাইনি, কারণ আমি কাজের মধ্যে ঢুকে গেছি। লেখাপড়ার পাশাপাশি কাজ,
দেন হচ্ছে প্রাইভেট টিউটর, নাচের ক্লাস, রেকর্ডিং সব কিছু মিলিয়ে আমার ওই ফ্রেন্ড সার্কেলটা তৈরি হয়নি আসলে, যে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় না, ওটা আমার তৈরি হয়নি। আর ফ্যামিলি বন্ডিংটাও খুব লিমিটেড, খুব যে অনেক কাজিন সিস্টারদের সাথে আমার পরিচয় বা ওঠা বসা এরকমও না। তো এখন মাঝে মধ্যে একটু মনে হয়, তারপর আবার মনে হয় যে না আসলে কিছু একটা পেতে হলে কিছু একটা হারাতে হয়। আমি যে জীবনটা পেয়েছি, যেটা হাজারো মেয়ের একটা স্বপ্ন, বা আমার বয়সী আমার সাথে যারা লেখাপড়া করেছে তারা হয়তো এই স্ট্যান্ডার্ডের লাইফ লিড করতে পারছে না, যেটা আমি করতে পারছি আলহামদুলিল্লাহ, টাচউড। সো একটা কিছু পেতে হলে আরেকটা কিছু স্যাক্রিফাইস ডেফিনেটলি করতে হবে। যেমন দেখেন, আমার মেয়েকে আমি হয়তো অনেক সময় দিতে পারি না, কিন্তু সে তার চাওয়া পাওয়াগুলো বা তার টেক কেয়ার বা তার হেলথ ইস্যুস, তার একটা বেস্ট স্কুলিংয়ে বা বেস্ট ডক্টরের কাছে দেওয়া সব কিছুই আমি প্রোভাইড করছি, আমি এবং ওর বাবা। আবার অনেক বাচ্চারা দেখবেন যাদের হয়তো মা কাজ করছে না, বাবা একা কাজ করছে, সংসারে টানাপোড়েন, তাদের বাচ্চারা অনেক কিছু চেয়েও পাচ্ছে না, কিন্তু সেখানে সে আবার বাবা মাকে 24 আওয়ার্স পাচ্ছে। সো একটা পেতে গেলে একটা হারাতে হয়। এটা আমি আমার মেয়েকেও বলি, যখন আমি বের হই প্রতিদিন বাসা থেকে, ও বলে যে একটু কানাকাটি করে বা একটু বায়না করে, তখন আমি ওকে বুঝাই যে আমি কাজে বের হচ্ছি, আমি কাজ করলে তোমাকে আমি অনেক খেলনা কিনে দিতে পারবো, অনেক চকলেটস কিনে দিতে পারবো, তোমাকে আমি ঘুরতে নিয়ে যেতে পারবো। তখনও আবার খুব খুশি হয়ে যায় যে ঠিক আছে ঠিক আছে, তুমি লাইভে যাও। মানে বাচ্চারা তো অনেক ছোট, সো ছোটো থেকে আমি ওকে ওভাবে গ্রুম করানোর চেষ্টা করি যে তোমার লাইফটা ডিফারেন্ট, তোমাকে এভাবেই বড় হতে হবে এবং তোমাকে এভাবেই তোমার জগৎ তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমি আসলে সোশ্যাল মিডিয়ার সেই সূত্র ধরে আবার একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অনেকে আপনার পেজে কমেন্ট করেন যে আপনি রেট বেশি নিচ্ছেন ব্র্যান্ড প্রমোশনের জন্য, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখে থাকি। তো এটার উত্তরে আসলে আপনার কিছু বলা আছে কি না? এই যে দেখেন, আমি যদি বড় মুখে মানে ছোট মুখে বড় কথা বলি, আমাদের মেগাস্টার শাকিব খান, উনিও তো অনেক টাকা পারিশ্রমিক নেয়, যেটা এই অবধি কেউ স্টাররা নিতে পারেনি। তো তাকে নিয়ে কিন্তু অনেক পরিচালক প্রযোজকরা কাজ করতে চায়, সেটা পারে না। যারা পারে তারা কাজ করছে, ভালো মানের কাজ হচ্ছে। তো প্রত্যেকটা সেক্টরেই থাকে এরকম অনেকেই যারা তাদের রেমুনারেশনটা সিলেক্ট করে, এবং আমাদের যেহেতু এই সেক্টরে বা আর্টিস্ট সেক্টরে কখনোই নেই এরকম যে কোনো একটা ফিক্সড রেমুনারেশন আমরা সবাই চার্জ করব, যেহেতু এটা ব্যক্তি স্বাধীনতা। তো আমার কাছে মনে হয়েছে আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমার বিউটি, আমার ব্রেইন, আমার কাজের দক্ষতা, আমার টিম ম্যানেজমেন্ট সব কিছু থেকে আমরা এই বাজেটে কাজ করি। যেমন আজকে দি শাইনিং স্টার আমাদেরকে নিয়েছে, আমার ফুল টিম আজকে এসেছে, ফুল টিমের প্রমোশন করছে। যেমন আমি এখানে কথা বলছি, আমার টিম কিন্তু কাজ করছে, ওখানে ভিডিওস নিচ্ছে, ও পাশে সেলিব্রিটি এনরোজমেন্ট হচ্ছে। সো এক একজনের কাজের ধরন এক এক রকম থাকে। যারা কাজ করতে পারে তারা এই ধরনের কথা বলে, আর যারা কাজ করতে পারে না তাদের সাথে হয়তো কখনো কাজ হবে ইন ফিউচার ইনশাল্লাহ। আমার একটু আসলে জানা আছে যে বারিশ আসলে কত থেকে শুরু করেছিল, মানে শুরুটা কেমন ছিল, ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে শুরুটা আসলে কত থেকে শুরু হয়েছিল? একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা নেইনি। আমি যখন কাজ শুরু করেছি আমি কোনো টাকাই নেইনি। আমি অনেক ফটোশ্যুটও করেছি আমার জীবনে, যেগুলো একদম ফ্রি অফ কস্ট। এগুলো বলতে আমার কোনো লজ্জা নেই। খুবই কম পারিশ্রমিক থেকে আমি কাজ শুরু করেছি। অনেক সময় আমি 2-3টা লাইভ করে দিয়েছি কোনো ব্র্যান্ডের, তারা আমাকে হয়তো ঈদে একটা খুব দামি পোশাক উপহার দিয়েছে বা কোনো কনভেন্স দিয়েছে যাতায়াতের জন্য। বাট পরবর্তীতে আমি যখন এস্টাবলিশ হয়েছি তখন সেই ব্র্যান্ডগুলোই কিন্তু আবার আমাকে উচ্চ পারিশ্রমিক দিয়ে ডেকে নিয়ে গেছে।